ক্লিয়ার? ওকে, তাহলে আজকে ডেট কত বলো? আজকে 23 তারিখ, 23শে জুলাই 2024। আমরা পড়ছিলাম রোটেশনাল মোশন, মানে হচ্ছে আবর্ত গতিবিদ্যা। এই আবর্ত গতিবিদ্যার মধ্যে আমরা বেশি ফোকাস করব, তোমাদের কাছে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে বৃত্তপথে বৃত্তপথে ঘূর্ণন। তো এখনো পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো করেছি, যে যে জিনিসগুলো বুঝেছি আর কি, খুব সিম্পল। এই চ্যাপ্টারটা আমরা খুব সিম্পলি যে যে জিনিসগুলো বুঝেছি, প্রথমত হচ্ছে কৌণিক সরণ, গতির ক্ষেত্রে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো যেমন এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে আলফা, এবং এদের সাথে রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, এই সমস্ত জিনিসগুলো, এটা হচ্ছে এস, এটা ভি, এটা এ, এগুলো আমরা 1D মোশন করার সময় এগুলো পড়েছিলাম, যেখানে পুরো স্ট্রেট পাথে পার্টিকেল মুভ করবে, একদম সোজা রাস্তা বরাবর যাবে, আর এখানে হচ্ছে ঘুরছে। তো এই এই যে থিটা, আলফা, ওমেগা, এদের ডেফিনেশন আমরা পড়েছিলাম, এদের সংজ্ঞা পড়েছিলাম। এরা হচ্ছে ভেক্টর রাশি, এদের দিক নিয়ে আলোচনা করেছিলাম। এবং এই যে এরা ভেক্টর রাশি, এগুলো সব হচ্ছে অক্ষীয় ভেক্টর রাশি, অক্ষীয় ভেক্টর, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। করার পর এদের ডেফিনেশন পড়েছিলাম। তারপর টাইম পিরিয়ড বা পর্যায়কাল, পর্যায়কাল আর এন যদি কম্পাঙ্ক হয়, তো এদের সবারই সাথে সবারই সম্পর্ক আমরা স্থাপন করেছিলাম। সেখানে দেখেছিলাম টি ইকুয়াল টু 1/n আর ওমেগা ইকুয়াল টু হয় 2π/t। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2π × n। এই ছোট্ট ছোট্ট সম্পর্ক আমরা করেছিলাম। তারপর আমরা একটা স্পেশাল কেসে, যখন ধরে নাও একটা বৃত্ত পথে ঘুরছে, এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র এটা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর, সেই বৃত্তের পরিধি বরাবর একটা এম ভরের বস্তু ধরে নাও ভি সম দ্রুতিতে ঘুরছে বা দ্রুতি চেঞ্জ করছে, যাই হোক, সে একটা স্পিড নিয়ে যখন ঘোরে, তখন আমরা দেখতে পেয়েছি যে এক্ষেত্রে এই যদি থিটা অ্যাঙ্গেল করে কোন একটা টাইম ইন্টারভ্যালে, মানে প্রথমে এখানে ছিল টি ইকুয়াল টু 0-তে, তারপরে ডেল্টা টি টাইম পরে টি ইকুয়াল টু ডেল্টা টি, খুব ক্ষুদ্র একটা সময়ে এ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো ধরে নাও থিটা। তাহলে সেক্ষেত্রে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা যেহেতু ডেল্টা টিতে আমরা যদি ধরি খুবই ছোট, তাহলে এইটাকে আমরা বৃত্তচাপটাকে ডেল্টা এসটাকে আমরা ভাবতে পারি যে এটা একটা সরলরেখা। এবং এই যেহেতু এটার ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা জানি এটাকে যদি ডেল্টা এসটাকে আমরা যদি এস ধরি, তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা দেখেছিলাম কি হয়, এস ইকুয়াল টু আর থিটা। মনে রাখতে হবে থিটাটা হচ্ছে কোথায়, কোন কি কি ইউনিটে হয় থিটাটা, থিটা হবে রেডিয়ান ইউনিটে। ওকে, সেক্ষেত্রে আমরা জানি ছোটবেলায় পড়েছি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 2π রেডিয়ান মানে হচ্ছে সি মানে রেডিয়ান, তো এখন আমরা সি না লিখে রেডিয়ানই লিখবো। রেডিয়ানকে ছোট করে র্যাড লেখা হয়। 2π রেডিয়ান মানে হচ্ছে 360 ডিগ্রি, এক পাক মানে হচ্ছে 360 ডিগ্রি, এক পাক সমান হচ্ছে 360 ডিগ্রি, মানে হচ্ছে 2π রেডিয়ান। এগুলো আমরা জানি। তো যাই হোক, এবার এখান থেকে আমরা ডেরিভেটিভ টেরিভেটিভ করে দেখেছিলাম ভি স্পিড ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু ওমেগা যদি ব্যাসার্ধ কনস্ট্যান্ট থাকে, আর এ সমান হয়েছে আর ইন্টু আলফা। এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। এবার এই যে আলফা আর এই যে এ, এখানে আমরা স্পেশালি এই ত্বরণটাকে একটা নাম দিয়েছিলাম, সেটার নাম কি, আলফা ইকুয়াল টু এ আর, এই ত্বরণটাকে আমরা কি ত্বরণ বলেছিলাম মনে আছে? কি ধরনের ত্বরণ এটা, অরীয় ত্বরণ না স্পর্শক ত্বরণ? এ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু আলফা, এটা কি ধরনের ত্বরণ, এটা স্পর্শক ত্বরণ না অরীয় ত্বরণ? স্পর্শক ত্বরণের ইংরেজি নাম কি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আর এটা হচ্ছে অরীয় মানে হচ্ছে রেডিয়াল,
তাহলে এটা রেডিয়াল, রেডিয়াসের ডাইরেকশনে, নাকি এটা স্পর্শক বরাবর? কি ছিল এটা? এটা অবশ্যই স্পর্শক ত্বরণ ছিল। এটা স্পর্শক ত্বরণ ছিল। কেন? তার কারণ হচ্ছে এখানে যে আলফার কথাটা আমরা আলোচনা করছি, আলফা, এই আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ মানে কি? কৌণিক ত্বরণ মানে হচ্ছে কৌণিক বেগ বৃদ্ধির হার। কৌণিক বেগ বৃদ্ধির হার। কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ মানে হচ্ছে একক সময়ে, একক সময়ে কেন্দ্রে উৎপন্ন কোণের মান। তাহলে যদি একক সময়ে যে কেন্দ্রে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা যদি ধীরে 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 বৃদ্ধি পায়, তাহলে আমরা বলবো কৌণিক বেগ বাড়ছে, অর্থাৎ কৌণিক ত্বরণ সৃষ্টি হচ্ছে। তার মানে কি? কৌণিক ত্বরণ সৃষ্টি হলে এই যে কণাটা এই বরাবর ঘুরছে তার কিন্তু এই স্পর্শক বরাবর স্পিড বাড়ছে। তাহলে এই বরাবর তার স্পিড প্রথমে হয়তো এরকম ছিল, কম ছিল, পরে আরো বাড়লো, তারপরে আরো বাড়লো, তারপরে আরো বাড়লো। তার মানে এর স্পর্শক বরাবর এটা যদি v1 হয়, এটা যদি v2 হয়, এটা যদি v3 হয়, এটা যদি v4 হয়, এগুলো স্পিড। a b c d এই চারটে বিন্দুতে যদি স্পিড হয়, তাহলে যদি আলফা গ্রেটার দেন 0 হয়, মানে ত্বরণ যদি বেশি হয়, ধনাত্মক হয়, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো v4 ইজ গ্রেটার দেন v3 ইজ গ্রেটার দেন v2 ইজ গ্রেটার দেন v1। তার মানে স্পিডটা বাড়ছে। তাহলে স্পিড কোন দিক বরাবর বাড়ছে? বৃত্তের স্পর্শক দিক বরাবর। তার মানে প্রতিটা পয়েন্টে যেহেতু স্পিড বাড়ছে স্পর্শক বরাবর, তাই এই যে ত্বরণটা এটা হচ্ছে স্পর্শক ত্বরণ। তাহলে আলফা এ ইকুয়াল টু আলফা ইন্টু আর যে পার্টটা, এটাকে আমরা এ বলতে পারি, এবং এই এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে এটি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের টিটাকে সাফিক্স করব। এই জিনিস আলোচনা করার পর আমরা দু একটা অঙ্ক করেছি, করার পর আমরা আলোচনা করেছি একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোনো একটা কথা স্টেটমেন্ট আমি তোমাদেরকে বলেছিলাম। স্টেটমেন্টটা আমি হয়তো কয়েকবার বলবো, তোমাদের বারবার শুনতে হয়তো মনে হবে কি বলছে, বারবার একই কথা বলছে, কিন্তু এই স্টেটমেন্টটা প্রচন্ড ফেমাস এবং ইম্পর্টেন্ট, বিশাল স্ট্রং এবং সাইন্টিফিক্যালি প্রচন্ড ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। সেটা হচ্ছে কাউকে যদি বৃত্তপথে ঘুরতে হয়, তাহলে কোনো কণা তার বেগের দিক পরিবর্তন, বেগের মান স্থির রেখে অভিমুখ পরিবর্তন করলে, অভিমুখ পরিবর্তন করলে অবশ্যই কণার উপর কি ক্রিয়াশীল হয় গো? অবশ্যই কণাটির উপর কি ক্রিয়াশীল হবে? একদম তাই। একটি কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর বল প্রয়োগ হবে, প্রযুক্ত হয়েছে, এটা আমরা বলতে পারি, হয়েছে বলেই এইটা হয়েছে। এই যে কেন্দ্র বরাবর যে বলটা প্রয়োগ হয়েছে সেই বলটাকে বলা হয় কেন্দ্রাতিক বল, কেন্দ্রের দিকে বল, বা অভিকেন্দ্র বল। ইংরেজিতে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স, অভিকেন্দ্র বল। তাহলে কেন্দ্র বরাবর একটা বল আগে প্রযুক্ত হবে, সেটা হচ্ছে কারণ, যেমন আমরা এক্সাম্পলে বলেছিলাম যে এক ব্যক্তি বা কোনো একটা লোক যদি এই বরাবর ছুটে যায়, আর এখানে যদি একজন কেউ থাকে, সে সে যদি ওকে হাত ধরে কেন্দ্র বরাবর টানে, একে যদি এরকম করে ধরে কেন্দ্র বরাবর টানে, তাহলে দেখা যাবে এই গ্রিন বডিটা এরকম করে ঘুরবে। সে যদি বেশি বল দিয়ে টানে এই বরাবর, যদি বেশি বেশি বল দিয়ে টানে, তাহলে সে এই পথ বরাবর ঘুরে যাবে। সে যদি কম বল দিয়ে টানে, তাহলে সে এই পথ বরাবর ঘুরবে। এইটা হচ্ছে এখানে যদি যে ফোর্সটা এখানে ক্রিয়াশীল হচ্ছে সেটা যদি F1 হয়, এখানে যে ফোর্সটা ক্রিয়াশীল হচ্ছে সেটা যদি F2 হয়, এখানে যে ফোর্সটা ক্রিয়াশীল হচ্ছে সেটা যদি F3 হয়, তাহলে আমাকে বলো তো দেখি প্রিয়ন্তন, কে বড়? F1 বড়, না F2 বড়, না F3 বড়? স্যার যেটাতে বেশি ঘুরবে সেটাই বলবো মনে হচ্ছে। যেটাতে বেশি ঘুরবে মানে কি?
F3 বড় না F1 বড়? এই তিনটের মধ্যে অবশ্যই F1 বড়। কেন F1 বড়? তার কারণ হচ্ছে ও কিন্তু একটা স্পিড নিয়ে যাচ্ছিল, সেই স্পিডটা একই রেখে তার দিকটাকে সব থেকে বেশি পরিবর্তন করতে পেরেছে কে? F1, F2, F3 মধ্যে এখানে একটা বল প্রয়োগ হয়েছে, এখানে একটা বল প্রয়োগ হয়েছে, এখানে একটা বল প্রয়োগ হয়েছে। কোন ফোর্সটা বেশি দিক পরিবর্তন করতে পেরেছে? F1 না F2 না F3? তাহলে F1 এর ক্ষেত্রে সব থেকে বেশি তার দিকের পরিমাণটা পরিবর্তন হয়েছে, তার মানে F1 বল সব থেকে বেশি এবং সে সব থেকে বেশি কার্ভেচার সৃষ্টি করেছে, সব থেকে বেশি বক্রতা সৃষ্টি করেছে এবং তাই তার বক্রতা ব্যাসার্ধ সব থেকে কম। তার মানে এখানে আমরা কি বুঝলাম? এই ফান্ডাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফান্ডা, যে যদি কেন্দ্র বরাবর বল বেশি হয় তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি F1 ইজ গ্রেটার দেন F2 ইজ গ্রেটার দেন F3। F1 সবচেয়ে বড়, এটা সব থেকে কম। কেন? যদি আমরা জিজ্ঞেস করি হোয়াই, কেন F1 বড়, তাহলে আমরা বলবো যে F1 বলের প্রভাবে বেশি বক্রপথে ব্যক্তি মুভ করেছে। তাহলে আমরা জানি বক্রতা বেশি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বেশি না কম? যার যত বেশি বক্রতা তার বক্রতা ব্যাসার্ধ তত বেশি না কম? তত কম। এখানে এই একটা ধরে নাও, আর পাশে ধরে নাও এই একটা, এই দুটোর মধ্যে এইটার বক্রতা কম, তাই তার ব্যাসার্ধ বেশি, এখানে তার রেডিয়াস বেশি। আর এটার হচ্ছে বক্রতা কম, তাই তার ব্যাসার্ধ কম, বক্রতা বেশি তাই তার ব্যাসার্ধ কম। ওকে, তাহলে বক্রতা বেশি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ কম, তার মানে হচ্ছে ব্যাসার্ধ যদি কম হয় তার মানে প্রযুক্ত অভিকেন্দ্র বল কম হবে, অভিকেন্দ্র বল কম হবে। এই যে অভিকেন্দ্র বল, এটা হচ্ছে ঘূর্ণনের কারণ। অভিকেন্দ্র বলই ঘূর্ণন সৃষ্টি করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কেন হবে? ফর্মুলা দেখো, কোথায় F1 বেশি হচ্ছে? ওটা তো আর কম। ভালো করে দেখো, ঠিক করে দেখো, তাহলে বুঝতে পারবে। এইটা ছিল R1, এখানে ছিল F1, পরেরটা এরকম ছিল, সেখানে আমি ফোর্সটা ধরেছি F2, তারপরে আর একটা ছিল এরকম, তার ফোর্সটা আমি ধরেছি F3 কেন্দ্র বরাবর। তাহলে এখানে অবশ্যই F1 ইজ গ্রেটার দেন F2 ইজ গ্রেটার দেন F3 হবে। কারণ কি? ফর্মুলা কি ছিল? আমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেটা তো আমি বললাম আগের দিতে, ওটাই আমি বললাম আগে, যে বক্রতা বেশি হলে অভিকেন্দ্র বল বেশি হবে। ঠিক, বক্রতা ব্যাসার্ধ যত কম হবে তত তোমার অভিকেন্দ্র বল যত বেশি হবে, বক্রতা ব্যাসার্ধ তত কম হবে। সিম্পল, এটা নিয়ে বেশি ঘেটো না। সিম্পল কথা হচ্ছে যে অভিকেন্দ্র বলের রাশিমালা আমরা কি পেয়েছিলাম? এম ভরের কত ছিল? এম ভরের একটি কণা ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের
আর ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর ঘুরছে। এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, ঘুরছে এরকম করে। এম ভরের একটি বস্তুকণা ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তপথ পথ বরাবর ঘুরছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কণার উপর প্রযুক্ত অভিকেন্দ্র বল কত? এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। সুমিয়া, তুই এগুলো দেখে এগুলো পড়েছিস তো? এগুলো সব নিশ্চয় তোর কমন পড়ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল সৃষ্টি হয়েছে। এবার অভিকেন্দ্র বল যখন হয়, তখন আমরা দেখলাম যে, ধরে নাও যে কোন একটা কেন্দ্র থেকে একটা বস্তুকে এরকম বরাবর পথে ঘোরানো হচ্ছে, আর ব্যাসার্ধের একটা বৃত্তপথ বরাবর এই বস্তুটাকে ঘোরানো হচ্ছে। সাপোজ এটা হচ্ছে আমার কেন্দ্র। তাহলে যেহেতু এই বস্তুটাকে ঘোরানো হচ্ছে কোন একটা স্পিডে, এটা হচ্ছে আর তার ব্যাসার্ধ, তাহলে এই বস্তুটাকে ঘোরানোর জন্য কারণ কি? কারণ হচ্ছে এটার উপর একটা বল এই দিক দিয়ে কাজ করছে, যেটা হচ্ছে অভিকেন্দ্র বল। সেই অভিকেন্দ্র বল থাকার দরুন এই যে বস্তুটা যে ঘুরছে, সেই বস্তুটা কিন্তু একটা এম ভরের বস্তুটা ত্বরণ পাচ্ছে। তাহলে এম ভর ত্বরণ নিয়ে গতিশীল, ত্বরণ নিয়ে গতিশীল। তাই এর ত্বরণ কত? কত ত্বরণ? যদি আমরা জিজ্ঞেস করি কত ত্বরণ নিয়ে গতিশীল, তাহলে অ্যান্সার কত হবে? অমর্ত্য, কত ত্বরণ নিয়ে গতিশীল? ভি স্কোয়ার বাই আর। এম ভি স্কোয়ার বাই আর হচ্ছিল, এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে বল, এটা হচ্ছে বল। তাহলে ত্বরণ কত হবে? এম দিয়ে ভাগ হবে, তাহলে ভি স্কোয়ার বাই আর। তাহলে এই ত্বরণ নিয়ে যদি গতিশীল হয়, এবার এই বস্তুটার উপর যদি ছোট্ট একটা বস্তু বসে থাকে, তাহলে এই তো বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাবে, এ বাইরের দিকে একটা বল পাবে। ধরে নাও কোনো একটা ঢিলকে বেঁধে ঘোরাচ্ছ, সেই ঢিলের উপর যদি একটা পোকা থাকে, তাহলে সে বাইরের দিকে একটা বল অনুভব করবে। এই যে বলটা, এই বলটা হচ্ছে ছদ্ম বল বা সিউডো ফোর্স, যেটাকে আমরা বলেছিলাম। এগুলো কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছি। আমি জাস্ট ফেজ স্পেসে আনার জন্য, তোমাদেরকে একবার জাস্ট রিক্যাপ করার জন্য আমি 20 to 30 মিনিটস নিচ্ছি। তারপরে যাতে করে আমাদের থিওরি বেশি নেই, ঝপ করে পরের থিওরিটা তোমরা বুঝতে পারো। তাই এই যে ছদ্ম বল, সেই ছদ্ম বলের মান কি হয়? ছদ্ম বলের ফর্মুলা কি হয়? ছদ্ম বল বা অলিক বল যেটাকে বলে, তার মান কি হয়? অলিক বল সমান হয়, তাহলে যে ভরের উপর ক্রিয়াশীল হবে, উপর ক্রিয়াশীল তার ভর, তার ভর ইন্টু সংস্থার ত্বরণ। আমরা জানি সংস্থার যা ত্বরণ হয় সেটা, তার মানে এম ইন্টু এ। তাহলে সিউডো ফোর্স যেটা, সেটা হবে এম ইন্টু এ। এর অভিমুখ কোন দিকে? দিক কোন দিকে? দিক হচ্ছে সংস্থার ত্বরণের বিপরীত দিকে। এগুলো তোমরা জানো। তো এই যে ত্বরণটা ক্রিয়াশীল হচ্ছে, দড়ির জন্য সৃষ্টি হচ্ছে একটা, দড়িটা দিয়ে টান দিচ্ছে, তার জন্য অভিকেন্দ্র বল হচ্ছে। অভিকেন্দ্র বলের জন্য, অভিকেন্দ্র বলের বিপরীত দিকে যেহেতু ত্বরণে আছে, একটা সিউডো ফোর্স কাজ করছে, তাহলে তার মানও সেই একই হবে। যদি আমার এম ভরের বস্তুটা হয়, তাহলে এক্ষেত্রেও তোমার, যেহেতু এ হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তার মানে এক্ষেত্রেও কিন্তু ছদ্ম বলের মান হচ্ছে, যে ছদ্ম বলের কথা আলোচনা করছি, তার মান কিন্তু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই যে ছদ্ম বল, সেই ছদ্ম বলের নাম কি? এটার নাম হচ্ছে অপকেন্দ্র বল। তো মনে রাখবে, এই অপকেন্দ্র বলটাই কিন্তু আলটিমেটলি বস্তুটা ফিল করে। এটাই হচ্ছে ফিলিংস, এটা হচ্ছে ফিলিং। কারণ হচ্ছে অভিকেন্দ্র বলের জন্য সে ঘোরে, আর ঘোরে বলে সে বাইরের দিকে ছিটকে যায়। অভিকেন্দ্র বলের জন্য সে ঘোরে,
ধরে বলে সে বাইরের দিকে ছিটকে যায়। এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম, পড়ার পর আমরা এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন করছিলাম। প্রথমে আবার পড়েছিলাম সাইকেলের টার্ন, সাইকেলের টার্নিং নেওয়া, এইটা আমরা পড়েছিলাম। কিসের কারণ? কি তরণ? হ্যাঁ আমি বলে দেবো, বলে দেবো, বলে দেবো, তুই টেনশন নিও না, সব বলে দেবো। তো সাইকেলের টার্নিং যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখলাম যে একজন কেউ সাইকেল নিয়ে গেলে যদি সে এই দিকে বাঁকতে চায়, তাহলে সে পুরো সাইকেলটাকে বাঁ দিকে এরকম করে, যদি এটা ভার্টিক্যাল ডাইরেকশন হয়, এইটা যদি ধরে নাও এইটা রাস্তা, এই রাস্তার সাপেক্ষে এটা যদি তোমার ভার্টিক্যাল হয়, উল্লম্ব হয়, এটা যদি অনুভূমিক হয়, তাহলে সাইকেলের চাকাটা এরকম করে তাকে বাঁকাতে হয়, বাঁ দিকে ঝোঁকাতে হয়। এটা যদি, এটা যদি অভিলম্ব হয়, উল্লম্ব হয়, তাহলে সেই উল্লম্বের সাথে একে একটা কোণ করতে হয়, থিটা কোণ করতে হয়। এটা আমরা দেখেছিলাম। এটা দেখার সময় আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়েছিলাম। যদি এখান থেকে আমরা কনক্লুশন কি পেয়েছিলাম, থিটা যদি তোমার হচ্ছে উল্লম্বের সাথে, উল্লম্বের সাথে সৃষ্ট কোণ যদি হয়, সৃষ্ট কোণ যদি থিটা হয়, ভি যদি সাইকেলের স্পিড হয়, সাইকেলের স্পিড হয়, আর যদি বক্রপথের ব্যাসার্ধ হয়, বক্রপথের ব্যাসার্ধ হয়, বন্ধ করে দিন, বক্রপথের ব্যাসার্ধ হয়, আর জি যদি তোমার অভিকর্ষজ ত্বরণ হয়, তখন আমরা দেখেছিলাম যে এই যে ভি বেগে যেতে গেলে এই যে অ্যাঙ্গেলটা করতে হবে, থিটা কত করতে হবে, থিটা সমান ছিল ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি বা জি আর। এইটা আমরা পড়েছিলাম। এটা হচ্ছে প্রয়োজনীয় থিটা, কত কোণ করতে হবে সেটার মান। এটা হচ্ছে প্রয়োজনীয় কোণ। কার জন্য প্রয়োজনীয় কোণ? যখন, যখন কোনো সাইকেল, যখন কোনো সাইকেল ভি স্পিডে যেতে যেতে আর ব্যাসার্ধের একটি বক্রপথে ঘুরতে চাইবে কোনো একটি স্থানে, যেখানে তার অভিকর্ষ ত্বরণ জি, এমতো অবস্থায় সে যদি আর ব্যাসার্ধের বক্রপথে ঘুরতে হয়, তাহলে তাকে অবশ্যই উল্লম্বের সাথে এই যে থিটা কোণ, সেই থিটা কোণ করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রয়োজনীয় কোণ উইথ ভার্টিক্যাল, উল্লম্বের সাথে যে কোণটা ওকে অবশ্যই করতে হবে সেটা। এবার এই জিনিসটা আমরা ডিসকাস করেছিলাম। এবার এর সাথে সাথে আরেকটা জিনিসও আছে, যে টার্নিং নেওয়ার সময় কত সর্বোচ্চ বেগে আমি যদি যাই, তাহলে আমি পিছলে পড়ে যাব না। তাহলে সেকেন্ড কোশ্চেন, এটা আমরা ডিসকাসড অলরেডি, এটা ডিসকাস করেছি। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের আজকের নতুন জিনিস, আজকে ডিসকাশন হচ্ছে, সেটা হচ্ছে যে সাইকেলে, সাইকেল, একটি সাইকেল আর ব্যাসার্ধের বক্রপথ বরাবর, বৃত্তাকার বক্রপথ, বৃত্তাকার বক্রপথ বরাবর টার্নিং নিতে চাইলে, নিতে ম্যাক্সিমাম কত স্পিডে, ম্যাক্সিমাম কত স্পিডে গতিশীল থাকতে পারে? সো দিস ইজ দ্য কোশ্চেন। এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন ঝড়াম করে অ্যান্সার অনেকেই দিয়ে দিতে পারো, বাট এটার, এটার ফিলিংসটা বুঝতে হবে। প্রথম প্রশ্নটা ছিল ভি বেগে সাইকেল গতিশীল, তাকে আর ব্যাসার্ধের একটা বক্রপথ বরাবর টার্নিং নিতে হবে, তাকে কতটা ঝুঁকতে হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে একটা সাইকেল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ বরাবর টার্নিং নেবে, সেই টার্নিং নেওয়ার সময় সে ম্যাক্সিমাম কত স্পিডে গতিশীল হতে পারে। তো এখানে ফান্ডাটা কি? কারোর মাথায় কিছু ফান্ডা আসছে, বলতে পারবে?
কি হতে পারে? আমি এক এক করে প্রশ্ন করি। 1 নাম্বার প্রশ্ন, যে বৃত্তাকার পথে সাইকেল ঘোরার সময়, বৃত্তাকার পথে সাইকেল টার্নিং নেওয়ার সময় কে অভিকেন্দ্র বলের যোগান দেয়? মনে রাখবে, অভিকেন্দ্র বল যদি না থাকে তাহলে মহাবিশ্বের কোনো জিনিস কোনোদিন ঘুরতে পারে না। তাই যখনই কোনো বস্তু ঘুরবে তখনই তোমার মাথায় কিন্তু নিয়ে আসবে যে তার ঘোরার কারণ কি, কে ওকে ঘোরাচ্ছে। তাহলে সাইকেল যখন টার্নিং নেয়, সাইকেলটাকে ঘোরায় কে? কেউ অ্যান্সার দেবে মনে হচ্ছে, বলো। ফ্রিকশন, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঘর্ষণ বল, ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে তুমি যত বড়ই বীর হও না কেন, প্লেন সারফেসে কোনোদিন টার্নিং নিতে পারবে না। ঘর্ষণ বল না থাকলে তুমি প্লেন সারফেসে কোনোদিন টার্নিং নিতে পারবে না। ঘর্ষণ বল নেই এমন পথেও তুমি টার্নিং নিতে পারবে, কিন্তু পথটাকে একটু অন্য ধরনের হতে হবে যাতে করে একটা অভিকেন্দ্র বলের যোগান থাকে। তো আমরা এগুলো আজকে ভালোভাবে ডিসকাস করব। বেসিক ফান্ডাটা কি সেটা বলবো আমি, জাস্ট ওয়েট, সেটা পরের টপিক আমাদের ডিসকাশন। ওকে, সব বলবো, তুমি টেনশন করো না। যা যা বলছি পুরো অ্যাসিমুলেট করতে থাকো, আত্মীকরণ করতে থাকো, ভালো রকম পুষ্ট হবে। ওকে, তাহলে দেখো, যদি ফ্রিকশন বল তার ঘর্ষণ বল তার তোমার অভিকেন্দ্র বল যোগান দেয়, তার মানে আমরা কি লিখতে পারি? যদি এটা সাইকেল হয়, ধরে নাও এটা সাইকেল, কথার কথা আমি বলছি, এটা সাইকেল, এই সাইকেলটা এরকম একটা পাথ বরাবর ঘুরছে, যার ব্যাসার্ধ হচ্ছে, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর, যার এখানে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর, সাইকেলটার এই মুহূর্তে স্পিড হচ্ছে ধরে নাও ভি। তাহলে তাহলে এই যে সাইকেলটা ঘুরছে, সাইকেলের চাকাটা যদি তুমি দেখো, চাকাটা কিন্তু এরকম কাত করে গিয়ে পড়বে। তাহলে চাকা আর মাটির মধ্যে একটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে এই বরাবর। যদি সে এই বরাবর ঘোরে তাহলে এই দিকে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, এই দিকে তাহলে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। যদি এইদিকে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয় তার জন্যই সে ঘুরবে। এবং বলো তো দেখি, শুধু যদি ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়, ঘর্ষণ বল কেন ক্রিয়াশীল হবে? ঘর্ষণ বল তো এমনি এমনি ক্রিয়াশীল হয় না। তাহলে এই ঘর্ষণ বল, তাহলে আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এই ঘর্ষণ বল কাকে প্রতিবিত করার জন্য? কে ঘর্ষণ বলকে প্রতিবিত করে, বা ঘর্ষণ বল কাকে প্রতিবিত করে? কিসের জন্য ঘর্ষণ বল এখানে তৈরি হয়েছে? অপকেন্দ্র বল, একদম ঠিক, অপকেন্দ্র বলকে প্রতিহত করার জন্য। তার মানে ভি বেগে আর ব্যাসার্ধে যখন কোনো সাইকেল ঘুরবে তখন তার কেন্দ্র বরাবর বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর ফোর্স কাজ করবে। এই অপকেন্দ্র বলটাকে ও আটকানোর জন্য ঘর্ষণ বল তৈরি হবে। এবং যদি যদি ভি খুব কম হয় তাহলে ঘর্ষণ বল একটা কম মানের মতো নিয়ে স্থির করে দেবে। এবার ভি যত বাড়তে থাকবে ঘর্ষণ বলের মান তত বাড়বে। তার মানে কি, এখানে আমাদের 2 নাম্বার প্রশ্নের যেটা প্রশ্ন করলাম তার উত্তরে কি পেলাম? এই ঘর্ষণ বল প্রতিবিম্বিত করে কাকে? অপকেন্দ্র বলকে। তাহলে এই যে বস্তুটা, সেই বস্তুটার এই দিক দিয়ে যদি ও টার্নিং নেয় তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটার এইটা যদি টার্নিং হয়, এইটা যদি টার্নিং হয় তাহলে এই বরাবর ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়, আর এই বস্তুটার উপর এই বরাবর ক্রিয়াশীল হবে অপকেন্দ্র বল। তাহলে এবার ঘর্ষণ বলের মান কত বলো প্রিয়ন্তন? ঘর্ষণ বলের মান কত হবে?
সব সময় ঘর্ষণ বলের মান কত হতে পারে? তাহলে ঘর্ষণ গুণাঙ্ক আমি বলে দিলাম মিউ, ধরো এটা আমি প্রোভাইড করে দিলাম, ঘর্ষণ গুণাঙ্ক সমান মিউ। সাইকেলের চাকা আর এখানকার মাটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলে দিলাম মিউ। তাহলে এবার বলো তো দেখি ঘর্ষণ বলের মান কত হতে পারে? কে বলতে পারবে? না। কোথায় সাইন থিটা? এখানে কোথায় থিটা? এ তো প্লেনের উপর আছে, একটা বস্তু ঘুরছে। না। ঘর্ষণ মানের বলের মান কি হতে পারে? না। কেন হবে মিউ এমজি? ঘর্ষণ বল কেমন ধরনের বল বলো? কি বল? ঘর্ষণ বল হচ্ছে স্বনিয়ন্ত্রক বল। এটা হিন্ট দিলাম, এবার বলো কি হতে পারে? ঘর্ষণ বলের মান কতটা হতে পারে, কত থেকে কত হতে পারে? ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান কি হয়? মিনিমাম মান কত হতে পারে? মিনিমাম কত? ম্যাক্সিমাম কত? বলো মিনিমাম কত হয় ঘর্ষণ বলের মান? ধরো ভি নেই, অপকেন্দ্র বলের মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ধরো ভি নেই, তাহলে ঘর্ষণ বল তখন কত হবে? কি? জিরো হবে। আর ধরে নাও অপকেন্দ্র বলের মান অনেক বেশি, তাহলে অপকেন্দ্র বলের মান যখন বাড়তে শুরু করবে, ভি যখন বাড়তে শুরু করবে, তখন ঘর্ষণ বল নিজেকেও বাড়াতে শুরু করবে এর সাথে সমান করে। তারপর ভি বাড়তে 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 এমন মান যদি হয়ে যায়, তখন ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান হয়। সেই ম্যাক্সিমাম মানটাকে আমরা কি বলি? ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানটাকে সীমাস্থ ঘর্ষণ বল বলি। সীমাস্থ ঘর্ষণ বল। এর মান কত হয়? এর মান হয় মিউ এমজি। বারবার তোমরা একটা জিনিস কনসেপশনে ভুল করছো, যে ঘর্ষণ বল মিউ এমজি নয়, সীমাস্থ ঘর্ষণ বল মিউ এমজি। যখন ঘর্ষণের যত পরিমাণ ঘর্ষণ বল দেওয়ার ক্ষমতা থাকে, তার চেয়ে বেশি পরিমাণ বল যদি প্রয়োগ হয়, তবেই ঘর্ষণ বল তার ম্যাক্সিমামটা অ্যাপ্লাই করবে। কিন্তু যদি দরকার না পড়ে, তাহলে করবে কেন? তাহলে ঘর্ষণ বলের মান জিরো থেকে মিউ এমজি হবে। এবার তোমাদের মধ্যে থেকে একজন বললে ঘর্ষণ বলের মান এম ভি স্কোয়ার বাই আর হবে। সেটা ট্রু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এম ভি স্কোয়ার বাই আর এর মানটা মিউ এমজি থেকে ছোট হবে বা ইকুয়াল হবে। কিন্তু ভি যদি বিশাল বেশি হয়, যখন এম ভি স্কোয়ার বাই আর এর চেয়ে অনেক বেশি হয়ে যায় ঘর্ষণ বল, তখন তো ঘর্ষণ বল এম ভি স্কোয়ার বাই আর হবে না। তখন ঘর্ষণ বল তার ম্যাক্সিমাম অকাত, ম্যাক্সিমাম ক্ষমতা যেটা, সেটা নিয়েই বসে থাকবে। কি বোঝা গেল না বোঝা গেল না যেটা বলতে চাইলাম? একটু আওয়াজ দাও দেখি, বুঝতে পেরেছো কিনা আওয়াজ দাও। এমভি স্কোয়ার বাই আর কখনোই হবে না, ধরে নাও এমভি স্কোয়ার বাই আর আমি ভাবছি না। আমি বলার চেষ্টা করছি ঘর্ষণ বলের মান কত হতে পারে, শুধু ঘর্ষণের চ্যাপ্টারের ফর্মুলা। ঘর্ষণ বলের মান কত হয় আমরা একটা টেবিল দিয়ে পড়েছিলাম, মনে আছে? যখন আমি জিরো বল প্রয়োগ করেছি তখন জিরো, যখন আমি বল প্রয়োগ করেছি ধীরে ধীরে বলটা বাড়াচ্ছি, ঘর্ষণ বলও বাড়ছে। বাড়তে 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 যখন বলের পরিমাণ একটা নির্দিষ্ট ফোর্সের চেয়ে অনেক বেশি হয়ে যায় বা বেশি হতে শুরু করে, তখন বস্তুটা জাস্ট চলতে শুরু করে। তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হয় তাকে আমরা কি বলি বলো?
সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে যখন আমরা ঘর্ষণ বলের মানের কথা আলোচনা করছি, তাহলে তখন কিন্তু আমরা ভুল করব না। এখানেই কিন্তু কনসেপচুয়াল গন্ডগোল হলেই কিন্তু 1 নাম্বার 2 নাম্বার কাটা যাবে, যে ঘর্ষণ বলের মান 0 থেকে মিউ পর্যন্ত হয়। এবার ঘর্ষণ বল দেখবে যে ওকে অ্যাকচুয়ালি ঘর্ষণ বল কেন সৃষ্টি হয়েছে এখানে, তার কারণ অপকেন্দ্র বল সৃষ্টি হয়েছে। এবং ঘর্ষণ বল সৃষ্টি হয়েছে তার কারণ কি? তার কারণ হচ্ছে এইভাবে আমরা টার্নিং নিয়েছি, টার্নিং নেওয়ার জন্য একটা ফোর্স এই বরাবর ডান দিকে ক্রিয়াশীল হচ্ছে, তাকে আটকানোর জন্য ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়েছে। এবং এই ঘর্ষণ বলটাই কিন্তু এখানে সেন্ট্রিপেটাল ফোর্স। তার মানে কি? তার মানে হচ্ছে এই একটা টার্নিং, এখানে একটা বস্তু, তার এই বরাবর কাজ করছে ঘর্ষণ, যার মানটা ঘর্ষণ বল, যার মানটা আমরা দেখলাম 0 থেকে মিউ পর্যন্ত হতে পারে, মিউ অবধি হতে পারে। তাহলে এখানে যে mv²/r, এখানে তো আর ব্যাসার্ধটা, পথ তো কনস্ট্যান্ট, পথ স্থির। পথ যদি স্থির হয় তাহলে এখানে কোন প্যারামিটারটা স্থির থাকবে? পথ যদি স্থির হয় তাহলে এখানে কোন প্যারামিটার স্থির থাকবে? একটা পথ যদি আমরা কনস্ট্যান্ট, তাহলে আর স্থির থাকবে। ভেরি গুড। তাহলে আরটা আমার স্থির থাকবে, কারণ পথ স্থির হলে তার রেডিয়াস অফ কার্ভেচার স্থির থাকে। আর একটা জিনিস, কণার ভর স্থির থাকবে, সাইকেলের ভর, এটা তো ফিক্সড। তাহলে এখানে mv² এর মান এটা কখন বাড়বে? mv কখন বাড়বে? যখন ভি বাড়বে। যখন ভি বাড়বে, এবার ভি যত বাড়তে থাকবে mv²/r এর মান তত বাড়বে। যত বাড়তে শুরু করবে, ঘর্ষণ বলও নিজেকে তখন বাড়াতে শুরু করবে। করতে 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 একটা টাইমে mv²/r ভি এর মান এমন হবে যে mv²/r মিউ থেকে বেশি হয়ে যাবে। তখন এবার বস্তুটা কি করবে? তখন সাইকেলটা কোন দিকে যাবে? তখন বাইরের দিকে, কেন্দ্র বরাবর বাইরের দিকে সে ছিটকে বেরিয়ে যাবে। তাহলে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে এখানে এখানে ঘর্ষণ বল অপোজ করে কাকে? অপোজেস mv²/r। তাহলে ভি বাড়তে থাকলে mv²/r বাড়ে। এবং তার ফলে কি হয়? তার ফলে কি হয়? তার ফলে ফ্রিকশন ফোর্স নিজের মান বৃদ্ধি করে। এইভাবে ফ্রিকশন ফোর্স বৃদ্ধি করতে করতে ভি এর মান বাড়তে থাকলে কি হবে? mv²/r এর মান এক সময় সীমাস্থ ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে যাবে। সে বেশি হবে। যদি বেশি হয়ে যায় তাহলে তখন স্কিডিং হবে, তখন স্কিডিং হয়ে যাবে, পিছলে যাবে। তাহলে কখন পিছলবে না? তাহলে ভি এর মান কত, ভি ম্যাক্স হতে পারে? ভি ম্যাক্স কত হলে পিছলবে না? যখন এই দুটো সমান হবে। তাহলে এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, এটা হচ্ছে পিছলে যাওয়ার জন্য দায়ী। আটকানোর জন্য দায়ী কে? ম্যাক্সিমাম সীমাস্থ ঘর্ষণ বল। এখান থেকে আমার আছে সর্বোচ্চ অনুমোদিত বেগ। তাহলে এম কেটে দাও, তাহলে আমার আসবে ভি ম্যাক্স স্কোয়ার বাই আর সমান হচ্ছে মিউ জি। তাহলে এখান থেকে আসছে আমার ভি ম্যাক্স সমান হচ্ছে √মিউ আর জি। তাহলে এইটা হচ্ছে তোমার সমতলে আর ব্যাসার্ধের পথ বরাবর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড অফ সাইকেল। তাহলে সাইকেলের সবচেয়ে
বেশি অনুমোদিত যে স্পিডে সাইকেল ঘুরতে পারে প্লেনে, সমতলে। তা মনে রাখতে হবে দিস ইজ অন প্লেন। প্লেন মানে এরোপ্লেন নয়, প্লেন মানে সমতল। বলেন বলেন। ওটা তো আমি বলার পর তারপর বললাম ভিম্যাক্স মানে সর্বোচ্চ অ্যালাউড স্পিড। অ্যালাউড স্পিডে কি আমরা পিছলাতে দেব? কাউকে যখন অ্যালাউ করব তখন কি তাকে পিছলাতে দেব? বলো। অ্যালাউড স্পিডে কি আমি পিছলাতে দেবো? বলো। পিছলাতে দেব না। তার মানে পিছলাতে দেব না মানে কি, ঘর্ষণ বলে সমান রাখবো, তার জন্যই সমান রেখেছি। এবার যদি ভি ভি ম্যাক্স ভি যে স্পিডটা সেটা যদি মিউ আর জির থেকে বেশি হয় তাহলে মরবে, পিছলবে, স্কিড হবে। যদি ভি ইকুয়াল টু মিউ আর জি হয় তখন একদম সতর্কবাণী থাকবে, তাহলে স্কিড জাস্ট হবে না, জাস্ট হবে না। আর যদি ভি লেস দেন মিউ রুট ওভার অফ মিউ আর জি হয় তাহলে ইট ইজ সেফ। ওকে, নেক্সট। এবার আমরা নিজেদেরকে প্রশ্ন করব, নেক্সট ডিসকাশন। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করা হলো তোমাকে যে আমি একটি গাড়ি বা সাইকেল যাই হোক না কেন, সাইকেল নিয়েই প্রথমে বলি, সাইকেল বা গাড়িকে ঘোরানোর জন্য ঝুঁকবো না, তাহলে কি ঘুরবে? এটা কি সম্ভব? এটা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন। এই জিনিসটা কি সম্ভব? একটি গাড়িকে বক্র পথে ঘোরানোর জন্য ঝুঁকবো না, ভার্টিক্যালের সাথে ঝুঁকবো না, এটা কি সম্ভব? ভালো করে ভেবে বলো, তোমাদের কি মনে হচ্ছে? আর সবাই বলো, কে কে আছো দেখি একটু গলা শুনি। তোমার শুনেছি, আর বাদ বাকি? এই দেখো শুরু করেছে তোমাদের বন্ধু, বলছে সম্ভব হতে পারে। এবার প্রিয়ন্তন, এই যে তুমি কথাটা বললে, এটা কি গেস করে বললে না কিছু ভেবে বললে? একদম তাই। এখানে কিন্তু আমি কোনোভাবেই বলিনি প্লেন রাস্তায়, এখানে কিন্তু কোনোভাবেই আমি বলিনি প্লেন রাস্তায়, সমতলে বলিনি। সমতলে এটা সম্ভব নয়। এটা সম্ভব হতে পারে যদি রাস্তার ব্যাংকিং থাকে। মানে কি আমি বলে দিচ্ছি, আগের দিন আমি বলেছিলাম এটা, রাস্তার ব্যাংকিং যদি থাকে তাহলে সম্ভব। কিন্তু মনে রাখবো যে এই জিনিস সম্ভব নয় সমতলে। সমতলে এটি সম্ভব নয়। সমতল রাস্তায়, সমতল রাস্তায় সম্ভব নয়। কিন্তু যদি ব্যাংকিং রাখি মানে কি, রাস্তাটাকেই যদি একদিকে উঁচু রাখি, একদিকে নিচু রাখি, একদিকে উঁচু রাখি, রাস্তাটাকে ঘুরিয়ে দিই এরকম আর ব্যাসার্ধে, তাহলে সম্ভব। তাহলে এই যে, তাহলে মেন আমি কি করছি, ব্যাংকিং করে আমি মেন কি করছি? ঘোরানোর জন্য কি দরকার তোমরা বলো তো দেখি, একটা বস্তুকে ঘোরানোর জন্য কোন বল প্রয়োজন? কোন বলের প্রয়োজন? অভিকেন্দ্র বলের প্রয়োজন। অভিকেন্দ্র বল যদি তুমি যোগান না দাও তো মহাবিশ্বের কোনো বস্তু ঘুরবে না। তাহলে রাস্তার ব্যাংকিং ক্রিয়েট করে আমি একটা অভিকেন্দ্র বল দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখি তো অভিকেন্দ্র বলটা কে দেয়? আগেরটা তো দিল ঘর্ষণ সমতলে, এখানে অভিকেন্দ্র বল কে দেয় আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমাদের নেক্সট ডিসকাশন হচ্ছে রাস্তার ব্যাংকিং।
কেমন দেখতে রাস্তা? এই বরাবর যদি রাস্তাটা ঘুরে এই দিক থেকে, রাস্তার যদি আমরা ক্রস সেকশন নিই তাহলে দেখতে পাবো রাস্তাটা এরকম। ক্রস সেকশন মানে নিশ্চয়ই তোমরা বোঝো প্রস্থচ্ছেদের ক্ষেত্র, প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ নেওয়া মানে তোমরা বায়োলজি নিশ্চয় পড়েছো। এইটা ধরে নাও রাস্তা এখান থেকে এসছে এই বরাবর, আর এই দিক দিয়ে রাস্তাটা আসছে, এইটা হচ্ছে তোমার রাস্তাটা। এই বরাবর রাস্তাটা, আমি রাস্তাটার প্রস্থচ্ছেদ এঁকেছি। মানে কি, এই যে গ্রিন জিনিসটা এটা এই বরাবর পুরোটা ঘুরবে, এটা এই রাস্তাটাই পুরোটা ঘুরেছে এরকম করে, একদিকে নিচু একদিকে উঁচু ঘুরেছে। এইখানে কোনো একটা বস্তু, কোনো একটা সাইকেল বা কোনো একটা বস্তু এখান দিয়ে যাচ্ছে, ভি স্পিডে যাচ্ছে, ট্যানজেনশিয়ালি ভি স্পিডে যাচ্ছে। আর এইটা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ, এটা যদি সেন্টার হয় তাহলে এখান থেকে এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর। তাহলে কি কেস হবে? তাহলে এক্ষেত্রে বস্তুটা আর ব্যাসার্ধের বক্রপথে ঘুরছে, হু ইজ রেসপন্সিবল? তাহলে আমরা আগে ব্যাংকিংটা আঁকি, প্রস্থচ্ছেদটা এরকম হচ্ছে রাস্তার ক্রস সেকশন, এখানে হচ্ছে একটা গাড়ি, এটা মনে করে রাখো এটা হচ্ছে একটা গাড়ি বা সাইকেল। ব্যাসার্ধ কোথায় বরাবর? এখান থেকে ধরে নাও এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই বরাবর রাস্তাটা এই বরাবর ঘুরেছে, এই বরাবর গিয়ে এই বরাবর ঘুরেছে, এই বরাবর গিয়ে এইদিকে বাঁ দিকে ঘুরছে, টার্নিংটা হচ্ছে বাঁ দিকে, এরকম টার্নিং। কি বোঝা যাচ্ছে? সুমিয়া কিছু বুঝতে পারছিস নাকি উল্টো পাল্টা লাগছে? বুঝতে পারছো? এবার এখানে এই যে কণাটার বেগ এটা কোন দিক বরাবর? ক্রস ডাইরেকশনে, একদম পারপেন্ডিকুলারলি ভিতরের দিকে। কণাটি এই বরাবর বেগ নিয়ে যাচ্ছে, উপর দিকে নয় কিন্তু, আমাদের এই খাতার পাতার লম্ব ভাবে এবং ভিতরের দিকে। তাহলে কণার বেগ বা বস্তুর বেগ, গাড়ির বেগ কোন দিকে? গাড়ির বেগ হচ্ছে লম্বভাবে তলের অভ্যন্তরের দিকে, যেটাকে আমরা বুঝিয়েছিলাম যেটা হচ্ছে ক্রস। তাহলে এবার আমাকে কেউ বুদ্ধি করে বলতে পারবে অভিকেন্দ্র বলের যোগান কে দিয়েছে? মনে করি ব্যাংকিং হচ্ছে থিটা, ব্যাংকিং কোণ হচ্ছে থিটা, তাহলে বলতে পারবে কেউ অভিকেন্দ্র বলের যোগান কে দিয়েছে? কে বললেন? সৃজন, ভেরি গুড, ভেরি গুড। এখানে দিয়েছে লম্ব প্রতিক্রিয়া বল। তার মানে দেখো, আমরা বারবার যে কথাটা বলি যে অভিকেন্দ্র বল যদি তুমি না দাও সে ঘুরবে না, এখানে অভিকেন্দ্র বল দিয়েছে প্রতিক্রিয়া বল। ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে তোমার ধরে নাও আমার রাস্তা, তার এইটা হচ্ছে আমার ব্যাংকিং থিটা। তাহলে এখানে আমার একটা বস্তু আছে, সেই বস্তুটা ভি বেগে গতিশীল, এখানে ভি বেগে গতিশীল, কিন্তু এখানে দেখতে হবে এইটা যদি আমার রাস্তা হয় তাহলে রাস্তার সাথে লম্বভাবে তোমার প্রতিক্রিয়া বল ক্রিয়াশীল হবে এই বরাবর, এন বা আর যা বলবে। আর ধরে নিলাম, আর ধরবো না কারণ রেডিয়াস হচ্ছে আর, সেজন্য আর আর ধরছি না, এন ধরছি। নর্মাল ফোর্স, এই এন হচ্ছে গাড়ির উপর, গাড়ির উপর ব্যাংকড রাস্তার বা রাস্তার প্রতিক্রিয়া বল। তাহলে এই যে প্রতিক্রিয়া বল, আর এইদিকে ব্যাসার্ধ কোনটা? এইটা যদি কেন্দ্র হয়, এইটা যদি কেন্দ্র হয় ব্যাংকিং রোডের, তাহলে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর। তাহলে দেখো, এই যে নর্মাল ফোর্স, তার তো আমি দুটো উপাংশ বার করতে পারি, এই বরাবর একটা, এই বরাবর একটা। যদি এটা থিটা হয় তোমরা ঘরে ক্যালকুলেট করে দেখবে এটাও থিটা হবে। তাহলে এই বরাবর এন কস থিটা কাজ করছে, আর এই বরাবর এন সাইন থিটা কাজ করছে। আর কি ফোর্স এখানে কাজ করতে পারে? এই বস্তুটার উপর আর কি ফোর্স কাজ করতে পারে? হ্যাঁ,
নিচের দিকে কাজ করবে এমজি, আর কি কাজ করতে পারে? ডান দিকে করবে, কোথায় ফ্রিকশন? আমি বলেছি ফ্রিকশন কোথাও আছে, ডান দিকে কাজ করবে এম ভি স্কোয়ার বাই আর। আমি ফ্রিকশন ধরছি না, ধরে নিচ্ছি ফ্রিকশন নেই, ফ্রিকশন বাদ। তাহলে এখানে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে কে? এই যে উপাংশটা, এই এন কস থিটাটা দেখো কেন্দ্র বরাবর, কেন্দ্রের দিকে, তাহলে এন সাইন থিটা এখন অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তার মানে কি? তার মানে এটাই বোঝাচ্ছে যে এন সাইন থিটা, কারণ এম ভি স্কোয়ার বাই আর তার ফলাফল, এই দুটো সমান হলে সে স্কিড করবে না। আর উপরে যদি এন কস থিটা বেশি হয়ে যায় তাহলে উপর দিকে পালিয়ে যাবে। তাহলে এই উপরের দিকে ভার্টিক্যাল মোশনকে আটকানোর জন্য এমজির সাথে এটা সমান হতে হবে। তাহলে ব্যালান্স কন্ডিশন কি? কখন ও ব্যালান্স কন্ডিশনে থাকবে, কখন ও চারিদিকে পিছলে পিছলে এদিক ওদিক ছিটকে পড়বে না, ফ্রিকশন নেই তবুও। তাহলে ফ্রিকশন নেই তবুও আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এম ভি স্কোয়ার বাই আর যে কম্পোনেন্টটা রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে, সেটা হচ্ছে এন সাইন থিটা, যেটা হচ্ছে তোমার অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বলের সাথে সমান হবে। আর একটা হচ্ছে এন কস থিটা যেটা কম্পোনেন্ট, সেটা তোমার এমজির সাথে সমান হবে। এবার দেখো তো এই দুটোকে ভাগ করো তো, ভাগ করলে কি পাও দেখো। তাহলে ডান দিকেরটা আমি বাম দিকে লিখছি, তাহলে এন সাইন থিটা ডিভাইডেড বাই এন কস থিটা সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ইন্টু নিচে হবে এম জি। তাহলে এম এম কাটলো, তাহলে এখানে দেখো ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ফর্মুলার চেহারা একই। সাইকেলের ক্ষেত্রে সমতলে যে অ্যাঙ্গেলে ওকে বাঁকাতে হয়েছিল, সেখানে ফ্রিকশন তাকে হেল্প করেছে, এবং সেক্ষেত্রেও উল্লম্বর সাথে যে কোণে তাকে ঝোঁকাতে হয়েছিল তার যা ফর্মুলা ছিল, এখন ফর্মুলা একই, বাট কনসেপ্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে ফ্রিকশন ধরে নিয়েছি নেই, রাস্তায় কোনো ফ্রিকশন নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা স্পিড নিয়ে সে যেতে পারে। In my school, each weekday, my friend, I like to stay. Very good. তাহলে এইটা হচ্ছে তোমার রাস্তার ব্যাংকিং অ্যাঙ্গেল। এইটা হচ্ছে রাস্তার ব্যাংকিং অ্যাঙ্গেল। কখন? যখন ভি বেগে একজন গতিশীল হবে, ভি স্পিডে, আর ব্যাসার্ধের একটি রাস্তা সে অতিক্রম করবে, বক্রপথের রাস্তা, এবং যে জায়গায় অতিক্রম করবে সেখানে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়। তাহলে এখানে এখানে যদি আমরা প্রথমে দেখলাম শুধু ফ্রিকশন দিয়ে আমরা ঘোরাতে পারি, আমরা দেখলাম শুধু, তাহলে আমরা প্রথম কি দেখলাম, 1 নাম্বার কেস দিয়ে দেখলাম যে শুধু ফ্রিকশন ইউজ করে, ফ্রিকশনের দ্বারা আমরা টার্নিং নিতে পারি। সেকেন্ড অপশনে দেখলাম শুধু ব্যাংকিং করে, রাস্তার ব্যাংকিং তৈরি করে, ব্যাংকিং সৃষ্টি করে আমরা যে অভিলম্ব বল পাবো, সেই অভিলম্ব বলের দ্বারা, বলের দরুন আমরা কিন্তু টার্নিং নিতে পারি। তাহলে যদি দুজনকে আমরা মিক্স করে দিই, দুটোকে যদি একসাথে মিক্স করে দিই, তাহলে আমি আরো স্পিডে যেতে পারবো। না, মিক্স দেম মানে কি? আমি ব্যাংকিংও নেব, সেখানে ফ্রিকশনও রাখবো। তাহলে আমি এখানে ব্যাংকিংও নেব প্লাস রাস্তার ফ্রিকশনও কনসিডার করব, নিয়ে আমি দেখার চেষ্টা করব ম্যাক্সিমাম স্পিড কত, ম্যাক্সিমাম অ্যালাউড স্পিড কত, সেটা আমি জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখি এখানে কি করে আমরা ক্যালকুলেট করতে পারি।
ধরে নাও হচ্ছে থিটা, এইটা ধরে নাও এম ভরের একটা বস্তু, গাড়ি। এইদিকে দেখো নর্মাল ক্রিয়াশীল হচ্ছে এই বরাবর, তার একটা উপাংশ এই বরাবর থাকবে, আমরা দেখলাম এক্ষুনি। এটা কত, এটা কত হলে হয়েছিল, এন সাইন থিটা। আর আর একটা উপাংশ কাজ করেছিল কোন দিকে, নর্মালের, এটা ছিল এন কস থিটা। আর দেখো বস্তুটা এই বরাবর একটা পাবেই, এম জি সাইন থিটা পাবে। এবার মজার বিষয় হচ্ছে যে এই বরাবর, এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ফ্রিকশন কোন দিকে হবে, কে বলতে পারবে? এইটা হচ্ছে লাখ টাকার কোশ্চেন, ফ্রিকশন কোন দিকে হবে। দেখো এর সাথে আরেকটা ফোর্স অবশ্যই ক্রিয়াশীল, সেটা হচ্ছে এই বরাবর এম ভি স্কোয়ার বাই আর। তার আমি দুটো উপাংশ পাবো, একটা এই দিকে পাবো, একটা এই দিকে পাবো। এবার দেখো আমরা জানি এই কোণটা থিটা হয়, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে এই বরাবর উপাংশ হবে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, আর এদিকে হবে এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা। আর এমজির যে উপাংশ এই দিকে কাজ করবে প্লাস এমজি। এটুকু কি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এই ক্যালকুলেশনটা সুমিয়া বুঝতে পেরেছিস? আর সবাই, সমর্থ, দীপাঞ্জন আছিস, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? সাইদা বুঝতে পেরেছিস? আর সবাই বুঝতে পেরেছো? প্রীতম? তাহলে ভেরি গুড, এমজি কস থিটা লিখে দাও। এইটা এমজি হলে এটা অবশ্যই এমজি কস থিটা হবে, ঠিক। এবার আমি প্রশ্ন করেছি, এই প্রশ্নের অ্যান্সার আমি প্রত্যেকের কাছে নেব, ফ্রিকশন কোন দিকে ক্রিয়াশীল হবে? কোনটার কেন্দ্র বরাবর? এইদিকে? ওইদিকে তো তলের সাথে তো টাচ নেই, ফ্রিকশন তো সবসময় তলের স্পর্শ, তল যেদিক বরাবর ধর ঘর্ষণ হবে, যেদিক বরাবর যাবে তার সাথে প্যারালালি কাজ করে। যদি এই বরাবর বস্তুটা চলে যায় তাহলে তো ও ও এই বস্তুটা তো তল থেকে বেরিয়ে চলে যাবে, তাহলে তো আর ফ্রিকশন থাকবে না। তাহলে ফ্রিকশন এই তল যেটা আছে সেই তল বরাবর হয় উপরের দিকে, না হলে নিচের দিকে ক্রিয়াশীল হবে। এন এর দিক বরাবর ফ্রিকশন কাজ করে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? তোকে ধর চুলের মুঠি ধরে আমি রাস্তায় টানছি, তাহলে আমি যেদিকে টানছি তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে না তুই চুলের মুঠির উপর দিকে কাজ করবে, বল? হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে আমার প্রথম অ্যান্সার হচ্ছে ফার্স্ট অ্যান্সার। ফার্স্ট অ্যান্সার যেটা আমাদের হবে সেটা হচ্ছে যে তল বরাবর, এই যে তল, তল বরাবর হয় ওপরের দিকে, নতুবা নিচের দিকে কাজ করবে। কারণ ঘর্ষণ বল হতে গেলে গাড়িটাকে মাটির সাথে টাচ থাকতে হবে। তাহলে টাচ থেকে গতিশীল কোন দিকে হতে পারে? হয় তল বরাবর উপর দিকে, নাহলে তল বরাবর নিচের দিকে, নতুবা নিচের দিকে হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে নিচের দিকে না উপরের দিকে? কোন দিকে?
বলো। কে বললো? কে কি বললে? কি বললে তুমি? কি বলছো? কি কোশ্চেন? কি বুঝতে পারছি না। ঘর্ষণ বল কোনোদিনই তলের সাথে 90 ডিগ্রি কোণে কোনোদিন যদি কাজ করে তাহলে তো বিপদ হয়ে যাবে। কোনোদিন দেখেছিস? এটা এখানে কি লেখা আছে? এটা কি লেখা আছে ভালো করে পড়ো। কি লেখা আছে বলো? তল বরাবর। তল বরাবর মানে কি? অ্যালং দা প্লেন। অ্যালং দা প্লেন। যদি ঘষাই না যায় তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোথায়? ঘষা কতক্ষণ যাবে? যতক্ষণ সে তলে থাকবে। ক্লিয়ার? তাহলে হয় ঘর্ষণ বল এদিকে কাজ করবে, নতুবা ঘর্ষণ বল এদিকে কাজ করবে। এবার হোয়াট আর দ্য কন্ডিশন? কোন কন্ডিশনে কোন দিকে কাজ করবে? নিচের দিকে কখন কাজ করবে, উপরের দিকে কখন কাজ করবে? বলো তো দেখি, নিচের দিক বরাবর তাকে টানছে কে? তাহলে নিচের দিকে না উপরের দিকে, এটা জানতে গেলে আমাকে জানতে হবে যে এই যে এম জি সাইন থিটাটা ওকে নিচের দিকে টানছে, তাহলে এই বস্তুটাকে শুধু এই বরাবর টানছে এম জি সাইন থিটা। আর উপর দিকে ঠেলে ধরছে কে? এই বরাবর এম ভি স্কোয়ার বাই আর কস থিটা। তাহলে এবার আমাকে বলো, কখন ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে? উপরের দিকে বলটা বেশি হলে না নিচের দিকে? একদম তাই। উপরের দিকের বলটা যদি বেশি হয়ে যায় নিচের দিকের বলটার থেকে, তাহলে তখনই বস্তুটা যাওয়ার চেষ্টা করবে উপর দিকে এরকম করে। তাহলে এই রাস্তায় এরকম স্লাইডিং করে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, ছেঁচড়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। তখন ঘর্ষণ তাকে আটকাবে এই দিক দিয়ে। এই দিকে ঘর্ষণ তখনই কাজ করবে যদি গতি এই বরাবর চেষ্টা হয়ে যায়। মানে কি? যখন এম ভি স্কোয়ার বাই আর কস থিটা এর মান বেশি হয় কার থেকে? এম জি সাইন থিটার থেকে। তখন এইদিকে ঘর্ষণ বল কাজ করবে। আর উপরের দিকে কখন কাজ করবে? যখন উল্টোটা হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই যে তল, এই তলে কোনো বস্তু যখন থাকছে তখন এই দিক বরাবর কাজ করছে এম জি সাইন থিটা, এই বরাবর কাজ করছে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, এই বরাবর কাজ করছে কি? এম জি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই আর ইন্টু সাইন থিটা। আর ওপর বরাবর কাজ করছে কি? লম্ব বরাবর নর্মাল। না, প্রশ্ন উঠছে যে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কখন ঘর্ষণ শূন্য হবে? এটা হচ্ছে প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, কখন ঘর্ষণ বল উপরের দিকে হবে? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কখন ঘর্ষণ বল তল বরাবর নিচের দিকে হবে? এগুলো কিন্তু তল বরাবর। কি অ্যান্সার দেবো? কখন ঘর্ষণ বল শূন্য হবে? ঘর্ষণ বল লাগবে না। কণাটা কোন দিকে যাচ্ছে? এই বরাবর ঘুরছে, কিন্তু কণাটা এই রাস্তা বরাবর ঘুরে যাচ্ছে। তাহলে ঘর্ষণ বল কখন লাগবে না? যখন উপরের দিকের বল, যেটা উপর দিকে ওকে স্কিড করে দেবে, আর নিচের দিকে এম জি সাইন থিটা যখন সমান হবে। তার মানে কি? তার মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা। তার মানে বেগের মান কত হবে গো? তাহলে এটা এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ওইদিকে দিলে হবে জি আর সাইন থিটা বাই কস থিটা, মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ভি সমান কত হলে রুট ওভার অফ জি আর ট্যান থিটা যদি হয়, তাহলে ঘর্ষণ বল লাগবেই না। কোনো ঘর্ষণ বলের প্রয়োজন নেই। আরামসে ও একদম একদম আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে চলে যাবে যখন ভি সমান রুট ওভার অফ জি আর ট্যান থিটা হবে। কিন্তু যদি যদি বস্তুটা নিচের দিকে স্লিপ করতে শুরু করে, যদি নিচের দিকে স্লিপ করতে শুরু করে
তার মানে কি নিচের দিকে স্লিপ করবে কখন? যখন ভি কমজোরি হয়ে যাবে। ভি কমজোরি হলে এমভি স্কোয়ার বাই আর কমজোরি হবে। তাহলে তুমি ওরকম গড়ান রাস্তায় যদি স্পিড হালকা করে চালাও তাহলে তুমি ছেঁচড়ে নিচের দিকে পড়বে। তাহলে গড়ান রাস্তায় যদি তুমি টান টান করে যেতে চাও তোমাকে একটা নির্দিষ্ট স্পিডের চেয়ে বেশি স্পিডে তোমাকে যেতে হবে, বা একটা নির্দিষ্ট স্পিডে যেতে হবে। ধরে নে এরকম একটা ঢালু বাঁকা রাস্তা আছে, সেখানে যদি তুমি হালকা স্পিডে যাও তাহলে তুমি ছেঁচড়ে নিচে পড়ে যাবে। এটাই হচ্ছে তার কারণ। তোমাকে একটা নির্দিষ্ট বেগের চেয়ে বেশি বেগের কিন্তু এরকম গড়ান ঢালু রাস্তায় যেতে হবে, আদারওয়াইজ তুমি ছেঁচড়ে নিচে পড়ে যাবে, পিছলে যাবে। তাহলে নিচের দিকে স্লিপ কখন হবে? যখন যখন ভি অপর্যাপ্ত হবে, যখন ভি বেশি হবে না। তার মানে কি যখন এমভি স্কোয়ার বাই আর কস থিটা হেরে যাবে এমজি সাইন থিটার থেকে, তার মানে কি? তার মানে হচ্ছে ভি লেস দেন রুট ওভার অফ জি আর ট্যান থিটা হবে। আর কখন নিচের দিকে ফ্রিকশন কাজ করবে? এবার যেই তুমি নিচের দিকে স্লিপ করতে শুরু করবে তখন ঘর্ষণ বল উপর দিকে কাজ করবে। আর ঘর্ষণ বল কখন নিচের দিকে কাজ করবে? যখন তুমি স্পিড এমন বাড়িয়েছো যে এমজি সাইন থিটা আর তোমাকে আটকাতে পারছে না, তখন সাইকেল সমেত তুমি উপর দিকে ওঠার চেষ্টা করছো স্লিপ করে, তখন সেটাকে আটকানোর জন্য ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে। তার মানে কি তখন ভি গ্রেটার দেন রুট ওভার অফ জি আর ট্যান থিটা হবে। সো দিস থ্রি কন্ডিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন টু বি আন্ডারস্টুড যখন তোমরা এই চ্যাপ্টারটা পড়বে। এটা জানা প্রচন্ড প্রয়োজনীয়। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে দেখতে পেলাম, আমরা ক্লিয়ারলি এখানে বুঝতে পারলাম, ক্লিয়ারলি কি বুঝলাম? বুঝলাম এটাই, এক নাম্বার, ভি যদি ইকুয়াল টু রুট ওভার অফ জি আর ইন্টু ট্যান থিটা হয় তাহলে নো রিকোয়ারমেন্ট অফ ফ্রিকশন, নো রিকোয়ারমেন্ট অফ ফ্রিকশন। কিন্তু 2 নাম্বার কেস, যখন ভি লেস দেন রুট ওভার অফ জি আর ট্যান থিটা হবে, যখন বেগ কম হবে তখন কি হবে? তখন এই দিকের যে বস্তুটা আছে তার এই বরাবর যেটা সেটা বেশি হবে, আর এই দিকের যেটা এম ভি স্কোয়ার বাই আর কস থিটা যেটা এটা কম হয়ে গেল, কারণ ভি কম। তাহলে এইটা যদি বেশি হয়ে যায় তখন এই দিকে পিছলানোর চেষ্টা হবে, স্কিডিং এর একটা চেষ্টা হবে, স্কিডিং এর চেষ্টা হবে। তাকে আটকাবে কে? একমাত্র ঘর্ষণ বলই তাকে আটকাতে পারে। এখানে ফ্রিকশন তাকে আটকাবে, কিন্তু ফ্রিকশনের তো একটা ম্যাক্সিমাম লিমিট আছে, তার চেয়ে তো বেশি ফ্রিকশন হতে পারে না। তুমি তোমার বেগ যদি এমনই কমিয়ে দাও ফ্রিকশনও তোমাকে আটকাতে পারবে না। এমজি সাইন থিটা তখন অলরেডি অনেক বেশি হয়ে যাবে, তখন তুমি কিন্তু পিছলানো ছাড়া তোমার উপায় নাই। কি কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? ফ্রিকশন বলেরও তো একটা ম্যাক্সিমাম মান আছে। তুমি ধরে নাও ভি এর মান কমাতেই থাকছো, কমাতেই থাকছো, কমাতেই থাকছো, তাহলে একটা টাইম পর ফ্রিকশন তোমাকে বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। এই দুটো মিলিয়ে, এই দুটো মিলিয়ে তোমাকে এমজি সাইন থিটার সাথে সমান হতে হবে। তাহলে ভি স্কোয়ার যেই তুমি কমাচ্ছ, ভি কমাচ্ছ, তাহলে এম ভি স্কোয়ার বাই আর কস থিটা কমবে, কমতে থাকছে, কমতে থাকছে, তাহলে ফ্রিকশন বাড়তে থাকছে, বাড়তে থাকছে। কিন্তু ফ্রিকশনের তো একটা লিমিট আছে। সেই লিমিটের চেয়ে যদি তোমার, সেই লিমিটে যদি পৌঁছে যায়, তার চেয়ে যদি তুমি স্পিড কমিয়ে দাও তাহলে তোমার গন্তব্য হবে সরাম করে নিচের দিকে নেমে যাওয়া। তুমি কিন্তু আর কোনোভাবে, তুমি কিন্তু আর কোনোভাবে সেই পথ বরাবর যেতে পারবে না। তার মানে এখানে আমি বলার চেষ্টা করলাম কি? বলার চেষ্টা করলাম এটাই যে ঘর্ষণকে যদি আমরা সাহায্য নিই তাহলেও কিন্তু একটা মিনিমাম বেগের চেয়ে উপরের বেগে আমাকে চালনা করতে হবে। ঘর্ষণ যদি না নিই তাহলে পার্টিকুলারলি এই স্পিড লাগবে। ঘর্ষণের যদি ব্যবহার করি তাহলে একটা নির্দিষ্ট বেগের চেয়ে বেশি বেগ হতে হবে। তাহলে এখানে একটা ভি মিনিমাম থাকবে, অবশ্যই একটা ভি মিনিমাম থাকবে, যার চেয়ে কম হলে, যার চেয়ে কম হলে অবশ্যই নিচের দিকে স্কিডিং হবে, নিচের দিকে স্লিপিং হবে। আমাদেরকে এই ভি মিনের মান বার করতে হবে।
এটা কি তোমরা বুঝতে পারলে? ফান্ডাটা কি বোঝা গেল? কেউ কি আছো? এবার যদি উল্টোটা দেখি, যদি তার মানে এখানে কি হবে, এইটা যদি তোমার রাস্তা হয়, ধরে নাও এরকম বক্রপথের রাস্তা, এরকম যদি তোমার রাস্তা হয়, এইটা যদি তোমার পাথ হয়, এইটা ধরে নাও তোমার রাস্তা, থিটা ব্যাংকিং কোণের রাস্তা, এই বরাবর যদি আর ব্যাসার্ধের পাথ হয়, তাহলে কি হবে? তাহলে এই বরাবর সে যে যাবে, যখন যদি ফ্রিকশন লাগবে না, কখন? যখন ভি ইকুয়াল টু রুট ওভার অফ মিউ, সরি, রুট ওভার অফ আর জি ট্যান থিটা হবে, তখন একদম ওই এক্স্যাক্টলি ওই পথ বরাবর যাবে। আর যদি বেগের মান ভি মিনের চেয়ে কম হয়, তাহলে কি হবে? ধরে নাও বেগ ভি ইজ লেস দ্যান ভি মিন, তার চেয়েও যদি কম হয়, তাহলে এইদিকে স্লিপ করবে। আর যদি যদি ভি ম্যাক্স এর চেয়ে বেশি হয়, ভি ম্যাক্স যেটা অ্যালাউড তার চেয়ে যদি বেশি হয়, তাহলে উপরের দিকে স্লিপ করবে। আর এখানে এখানে যাওয়ার জন্য কি হবে? এখানে যাওয়ার জন্য বেগ হতে হবে ভি মিনের চেয়ে তোমাকে বেগ বেশি হবে, আর ভি ম্যাক্স এর চেয়ে একটু কম হবে। তাহলেই কিন্তু এক্স্যাক্টলি এই পথ বরাবর সে যেতে পারবে, যদি আমরা ফ্রিকশনের সাহায্য নিই। ফ্রিকশন থাকলে, আর ফ্রিকশন যদি না থাকে, ইন অ্যাবসেন্স অফ ফ্রিকশন, ফ্রিকশনের অনুপস্থিতিতে কেবলমাত্র এই বেগটা হলেই কেবলমাত্র এই পথ বরাবর যাবে, নইলে বেগ একটু কম হলে নিচের দিকে ছেঁচড়ে পড়বে, বেগ একটু বেশি হলে উপর দিকে পিছলে পড়বে। তাহলে এবার আমরা ম্যাক্সটা দেখে নিই, ফান্ডাটা, তারপর আমরা আজকে ছেড়ে দেবো। ধরে নাও ভি ইজ গ্রেটার দেন রুট ওভার অফ জি আর ট্যান থিটা, তার মানে এই বরাবর বেগটা বেশি, তাহলে এই দিকে যে ভ্যালুটা এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, এইটা হয়ে গেল বেশি, আর এইটা হয়ে গেল কম, এম জি সাইন থিটা কম, এটা হলো কম। তাহলে একে আটকানোর জন্য তাহলে তো এই দিকে যাওয়ার, চলে যাওয়ার চেষ্টা করবে, এইদিকে স্লিপিং এর চেষ্টা, এইদিকে স্লিপিং এর চেষ্টা। যদি ওইদিকে স্লিপিং এর চেষ্টা হয়, বাধা কে দেবে? এখানে বাধা দেবে ফ্রিকশন। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করলো? নিচের দিকে। কিন্তু এই ফ্রিকশন তার মানে কি, এমজি সাইন থিটা প্লাস ফ্রিকশন, এই দুটো মিলিয়ে অবশ্যই তোমার ম্যাক্সিমাম এই এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, এইটা কিন্তু এই দুজনের চেয়ে ছোট হতে হবে, তবেই ও পড়বে না। তাহলে এবার ভি এর মান বাড়ছে, ভি এর মান বাড়ছে, ভি এর মান বাড়ছে, তার ফলাফলে কি হবে? ফ্রিকশনকে বাড়াতে হবে। তাহলে ফ্রিকশন নিজে, ফ্রিকশনও নিজে বাড়বে, 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 কিন্তু ফ্রিকশনের একটা লিমিট আছে, এর লিমিট আছে। এর লিমিট কত? মিউ ইন্টু আর, এর চেয়ে বেশি সে হতে পারে না। তার মানে বেগ যদি এই ফ্রিকশনের লিমিট যদি বসে যায়, যেটা হচ্ছে মিউ ইন্টু আর, তার চেয়েও যদি তোমার এম ভি স্কোয়ার বাই আর কস থিটাটা এদের দুজনের যোগফলের চেয়েও বেশি হয়ে যায়, তাহলে তখন কিন্তু স্লিপ করবে। তার মানে কি, এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, এটা যদি বেশি হয়ে যায় কার থেকে? এম জি সাইন থিটা তো আছেই, কিন্তু তারপরে এইখানে ফ্রিকশনের ম্যাক্সিমাম অকাত মিউ ইন্টু আর, এর থেকে যদি এটা বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই আপওয়ার্ড স্লিপিং হবে, এটা উপরের দিকে স্লিপিং হবে। তার মানে এখানে ম্যাক্সিমাম স্পিড কত? তাহলে ভি এম ভি ম্যাক্স এর স্কোয়ার বাই আর ইন্টু কস থিটা, এটা শুড বি ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস মিউ আর। এখান থেকে আমরা ভি ম্যাক্স বের করতে পারি। তাহলে নেক্সট দিনে আমরা এই ভি ম্যাক্স, তোমরা চেষ্টা করো ভি ম্যাক্স আর ভি মিন এদের মান কত, এটা ট্রাই করো। দিস ইজ হোমওয়ার্ক।
নেক্সট দিনে আমরা এটা ড্রপ করে দিয়ে তারপর আমরা অনেক প্রবলেম করব, বিভিন্ন ধরনের প্রবলেমস করব নেক্সট দিনে। তারপর আমরা প্রবলেম করার পর বিভিন্ন ক্যাটেগরির প্রবলেম করার পর তারপর আমরা পড়ব ভার্টিক্যাল অসিলেশন, ভার্টিক্যাল সার্কুলার মোশন, মানে উল্লম্ব পথে গতি, এইভাবে ঘোরাবো এখন কণাটা। এই জিনিসটা আমরা পড়বো, কি করে কণাটাকে ওই বরাবর ঘোরানো যায় একটা সুতো দিয়ে একটা বস্তুকে, এটা পড়বো তারপরের দিন, নেক্সট ডে। যাই হোক, আজকে অনেকটা বেশি ভাট বকা হয়ে গেল। চলো, গুড নাইট, টাটা।